আচ্ছা, দেখো আজকে আমরা বল অধ্যায়টা নিয়ে যখন আলোচনা করবো এসএসসি তোমার তৃতীয় অধ্যায় বল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি। বল এ গ ঘ নাম্বারের জন্য আলোচনা করবো। হ্যাঁ, এখানে টোটাল হচ্ছে তোমার 7 মার্কস। এই 7 মার্কের জন্য আমরা আলোচনা করতে যাচ্ছি। এরপর আরেকটা কথা বলা হচ্ছে যে সেটা হচ্ছে কি এখানে কি কি নিয়ে আলোচনা করবো মূলত। এখানে যে বিষয়গুলো নিয়ে সেটা হচ্ছে কি চলন্ত কোনো বস্তু নিয়ে, চলন্ত বস্তু। চলন্ত বস্তুর কি কি আলোচনা করবো। চলন্ত বস্তুর হচ্ছে উপর প্রয়োগকৃত বল, হ্যাঁ, কত সময় ধরে বল প্রয়োগ হচ্ছে, 10 সেকেন্ড সময় ধরে বল প্রয়োগকৃত হচ্ছে, সেই অবস্থা সেটা ত্বরণ কত হবে, সেই শেষ বেগ কত হবে, হ্যাঁ, আদি বেগ কত ছিল, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো। এবং সেটা কত দূরত্ব অতিক্রম করবে, বল অপসারণ করার পরে কেমন হবে, বল দিলে কেমন হবে, হ্যাঁ, তারপর সমবেগ হলে কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করবো। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমরা চলন্ত বস্তুর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে কি যে কার্যকরী বল। হ্যাঁ, কার্যকরী বলকে সাধারণত F-net দ্বারা প্রকাশ করা হয়। কার্যকরী বল, প্রযুক্ত বল, হ্যাঁ, আর ঘর্ষণ বল F-কে, এগুলো নিয়ে আলোচনা করব। যখন ঘর্ষণ বল আলোচনা করবো আবার তখন আবার আমাদের কিছু বিষয় আসবে, সেটা হচ্ছে ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা করা লাগবে একটু করে। এই জিনিসের সাথে আরেকটা রিলেটেড জিনিস আছে, ওইটা হচ্ছে কি ট্যান থিটা। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে ট্যান থিটা। এবং এই জিনিসের সাথে আরেকটা জিনিসের রিলেটেড আছে এই এফ কে এর সাথে, সেটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলকে অনেক সময় আর দ্বারাও চিহ্নিত করা হয়। হ্যাঁ, সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি বল গুলো নিয়ে। তাহলে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি। আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে কি সংঘর্ষ, যেটা সবাই অধীর আগ্রহের কারণ এখান থেকে সবাই আনসারই করে। মূলত সংঘর্ষ আসলে সবাই খুশি হয়। সংঘর্ষ দেখে আমরা ওইটার শেষ বেগ কত, হ্যাঁ, B2 B1 এই জিনিসগুলো দেখবো। শেষ বেগ কত, আদি বেগ কত, তারপর কত সময় পর গিয়ে সংঘর্ষটা হবে, তারপর কত দূরত্বে গিয়ে সংঘর্ষটা হবে, তারপর ভরবেগের সংরক্ষণশীলতা, হ্যাঁ, সংরক্ষণশীলতা। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে কি গতিশক্তি কতটুকু, গতিশক্তির সংরক্ষণশীলতা, গতিশক্তির সংরক্ষণশীলতা। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি পুলি। হ্যাঁ, এই পুলি, পুলি মানে কোনগুলো জানো? পুলি মানে ওই যে আমরা দেখি না একটা চাকার উপর একটা ফিক্সড একটা চাকা এখানে থাকে, এইদিকে একটা রশি থাকে, এইভাবে করে একটা বস্তু আটকানো থাকে, এইভাবে করে একটা বস্তু আটকানো থাকে। অথবা পুলিটা এইভাবে করে না দেওয়া থাকে, অনেক সময় এইভাবে করে দেওয়া থাকতে পারে একটা টেবিলের উপর, এখানে একটা বস্তু আছে, এখানের সাথে একটা, এখানে একটা চাকা আছে, এখানের সাথে অ্যাটাচড, এবং এখান দিয়ে একটা রশি দিয়ে একটা বস্তু ঝোলানো আছে। এখন এটা যদি নিচের দিকে নামে, এটা নিশ্চয়ই এদিক সাইডের দিকে সরে আসবে। হ্যাঁ, কমন সেন্স যেটা বলে। সো এটা নিয়ে আলোচনা করতে পারি। তারপর আমরা এইরকম একটা ধরো যে টেবিলের উপর, যেটা সিলেট বুক 2023 আসছিল আর কি। হ্যাঁ, এইভাবে একটা বস্তু আছে, এই বস্তুটা এই দুটা বরের সাহায্যে কি আছে, যুক্ত আছে। এখন দেখো এই বলটা যদি বেশি হয় তাহলে বুঝতে পারতেছো যে এই বস্তুটা উপরের দিকে উঠবে, যত বেগে উপরে উঠবে, যত ত্বরণে উপরে উঠবে, ঠিক তত ত্বরণে এটা এদিকে সরে যাবে, এদিকে যত ত্বরণে সরে যাবে, এদিকে তত ত্বরণে হচ্ছে নিচের দিকে নামবে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং সবচেয়ে তোমার ইজি পার্ট হচ্ছে তোমার এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইজি পার্ট। কেমনি সেটা বলতেছি তোমাদের আগে। তার আগে এই জিনিসগুলো একটু বুঝতে হবে, যে ত্বরণ কি, ব্যাগ কি, এই জিনিসগুলো নিয়ে একটু বুঝতে হবে, ঠিক আছে? এখন তাহলে আমরা চলন্ত বস্তু নিয়ে আলোচনা শুরু করি। তাহলে আমি এগুলো একটু মুছে দিই আগে। তাহলে আমি এগুলা মুছে, এগুলো রাখি না, এগুলো মুছে দিই সবগুলো একসাথে। আচ্ছা, এখন আমরা দেখো চলন্ত বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, চলন্ত বস্তু আমরা টপিক্সের নাম হতে পারে চলন্ত বস্তু। আচ্ছা, চলন্ত বস্তু যেমন আমি তোমাকে বলি, ধরো যে একটা গাড়ি, একটা গাড়ি, একটা গাড়ি সেটা হচ্ছে কি তোমরা তো অনেক সময় দেখছো যে সিএনজি অনেক সময় নষ্ট হয়ে যায়। সিএনজি নষ্ট হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে কি, ধরো যে এটা একটা সিএনজি, রাস্তার মধ্যে এটা একটা সিএনজি, হ্যাঁ, যদিও এক্স্যাক্টলি সিএনজি হয় নাই, একটা ব্লকের মধ্যে দেখাচ্ছে, যাই হোক সাপোজ একটা সিএনজি। তো এখানে যখন অনেকজন মিলে যখন ধাক্কা দেয়, এই সিএনজিটা কিন্তু জিরো অবস্থা থাকে, মানে ব্যাক জিরো অবস্থা, মানে এটা স্থির থাকে। অনেকজন মিলে যখন ধাক্কা দেয় তখন এটা সামনের দিকে চলতে শুরু করে, মানে যত বেশি ধাক্কা দিবে তত বেশি ব্যাগ ক্রিয়েট হবে, তত বেশি ব্যাগ ক্রিয়েট হচ্ছে মানে কি, তত বেশি ত্বরণ ক্রিয়েট হচ্ছে। আমরা তো জানি যে ব্যাগের বৃদ্ধি যত বেশি হবে সেটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? সো এখানে তত বেশি ত্বরণ ক্রিয়েট হচ্ছে। কিন্তু ওরা যখন ওইটা ছেড়ে দিবে, বলটা যখন ওরা অপসারণ করবে,
সিএনজিটা কিছু দূর চলার পরে আস্তে 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 করে ব্যাক কমে 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 একদম জিরোতে চলে যাবে, মানে এটা বন্ধ হয়ে যাবে, এটা চলন বন্ধ হয়ে যাবে, মানে একসময় থেমে যাবে, শেষ বেগ জিরো হয়ে যাবে। হ্যাঁ, সো এই ঘটনাটা তুমি মাথায় রাখতে পারো যখন এই চলন্ত গাড়ি বস্তু নিয়ে এই ইয়ার কোয়েশনে যখন ম্যাথ সলভ করো, তখন এই ঘটনাটা মাথায় রাখতে পারো। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ধরো যে এই যে বলটা আমরা দিচ্ছি কয়েকজনে মিলে একটা সিএনজিতে, সেই বলটা স্থির সিএনজিতে যে যে ধাক্কাটা দিচ্ছে আমরা, সেই ধাক্কাটা ধরো যে তোমার 10 সেকেন্ড ধরে দিলাম, আমরা 10 সেকেন্ড ধরে দিলাম। এটা কোন অবস্থায় ছিল? প্রথমে ইউ ইকুয়াল টু 0 অবস্থায় ছিল, মানে এখানে স্থির অবস্থায় ছিল। হ্যাঁ, এরপরে আমরা 10 সেকেন্ড ধরে কি দিলাম, এই ধাক্কাটা দিলাম এবং সেটা এই জায়গায় পৌঁছালো। এই জায়গায় পৌঁছালো সেটা হচ্ছে কি 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে এই জায়গায় পৌঁছালো। এই জায়গায় পৌঁছানোর পর এখন থেকে সেখানে ব্যাক হয়ে গেছে কত? 15। তাহলে আদি বেগ ছিল কত? 0 তে, এবং শেষ বেগ হয়ে গেছে কত? 15। এবং সেটা এইখান থেকে যে এখানে হয়েছে সেটার জন্য কত সময় নিছে? মাত্র 10 সেকেন্ড সময় নিছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে এখানে ত্বরণ কতটুকু। এখন আমরা এখানে কিছু বিষয় আছে, হ্যাঁ, যেমন এখানে ত্বরণ কতটুকু, এখানে কত দূরত্ব অতিক্রম করছে, এই সবগুলো বিষয় এখানে এই সেটার সাথে রিলেটেড। তাহলে এখানে ত্বরণ কতটুকু? এখানে ত্বরণ হচ্ছে যে, তো আমরা ত্বরণের সূত্র কি জানি? v - u/t। তাহলে v কত? v হচ্ছে 15, u কত? u হচ্ছে 0, আর t হচ্ছে কত? 10। দ্যাট মিন্স আমরা পাচ্ছি কত? 15 - 0 = 15, আর t মানে 10 সেকেন্ড, দ্যাট মিন্স 1.5 amperes ইনভার্স 2 হচ্ছে আমাদের জন্য ত্বরণের মান। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেছি। আর আমরা তো জানি যেখানে ত্বরণ রিলেটেড, হ্যাঁ, ওই জায়গায় একটা বল আমরা মাস্ট দিছি, না হলে ত্বরণ ক্রিয়েট হতো না। বল মানে কি? যেটা মূলত ত্বরণ সৃষ্টি করতে ভূমিকা রাখছে, ওইটা হচ্ছে ফোর্স বা বল। আমরা সাধারণত বলকে F = ma দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, সো তোমার ত্বরণ যদি এত, তুমি যে বলটা দ্বারা এই ত্বরণটা ক্রিয়েট করলা, তাহলে ওই বলটার পরিমাণও কিন্তু তুমি পাবা। ধরো যে ওইটার গাড়িটার বল হচ্ছে ধরো যে 100 কেজি, গাড়িটার বল হচ্ছে ধরো যে 100 কেজি। হ্যাঁ, তাহলে তাহলে তুমি বলতে পারবা যে এখানে ওরা মিলাই যে বলটা দিছে এই 10 সেকেন্ড ধরে, সে বলের পরিমাণ কত। দেখো তুমি যদি 10 সেকেন্ড, এখানে যদি আরো 15 সেকেন্ড 20 সেকেন্ড ধরে যদি এই বলটা ক্রিয়েট করতে থাকো, হ্যাঁ, তোমার ত্বরণের মান আরো বেশি বাড়বে। কেন? ওর শেষ বেগ আরো বেশি বাড়বে। তখন ওর তুমি যত বেশি তো ধাক্কা খাবে, তত বেশি এটা তো স্পিড হবে, ঠিক না? ওই জন্য তুমি যত বেশি সময় দিবা এই বলের পিছনে, তত বেশি এটার ব্যাগ বাড়বে, মানে শেষ বেগ বাড়বে। 15 হবে না তখন, 30 40 অনেক কিছু হতে পারে। তখন কিন্তু ত্বরণও কিন্তু বাড়বে, কারণ এই মানটা বাড়লে, এই মানটা তো ফিক্সড 0 আছে, সো এই মানটা একটু বাড়বে, কিন্তু আলটিমেটলি তোমার ত্বরণের মানও অনেক সময় অনেক বাড়তে পারে। সো যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, ত্বরণের যে ক্রিয়েট করতেছে ত্বরণের সাথে একটা রিলেটেড টার্ম আছে, এটা হচ্ছে কি বল। সেটা কোন দিয়ে মানে কিসের মাধ্যমে রিলেটেড? সেটা হচ্ছে কি F = ma দিয়ে রিলেটেড। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে এখানে বলের মানটা কত? বলের মান কি? এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আর কি আমরা প্রযুক্ত দিচ্ছি বা প্রযুক্ত করতেছি, প্রয়োগকারী বল। তাহলে এখানে বলের মানটা হচ্ছে যে m হচ্ছে কত? 100 কেজি, এবং a হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে কত? 1.5, দ্যাট মিন্স হচ্ছে 150 নিউটন। আমাদের হচ্ছে কি বলের একক নিউটন। সো আমাদের এখানে বল হয়ে দাঁড়ালো যে 150 নিউটন আমরা কয়েকজন মিলে সিএনজিটাতে অ্যাপ্লাই করতেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস সবসময় দেওয়া থাকে? তোমরা সবসময় আদিবেগটা মাস্ট পাচ্ছ। তুমি কত সময় ধরে যদি অ্যাপ্লাই করো, তাহলে টিটা তুমি মাস্ট পাচ্ছ। ও যদি একটা ব্যাগ প্রাপ্ত হবে এত সময় ধরে যদি দাও, সেক্ষেত্রে তুমি বি পাচ্ছ। হ্যাঁ, আর এগুলো ক্যালকুলেশন করে তুমি পাচ্ছ কি? ত্বরণ। আর ত্বরণ দিয়ে ক্যালকুলেশন করে পাচ্ছ কি? আমাদের বল। ঠিক আছে, জাস্ট তুমি একটু মাথা রাখবে যে একটা সিএনজিকে ধাক্কাচ্ছ, এখানে তিনটা রাশি এটার সাথে যুক্ত আছে, এখান থেকে এ পাওয়া যায়, ওইখান থেকে আবার এফ পাওয়া যায়। একটু মাথা রাখবা তুমি জাস্ট। ঠিক আছে, এই এখন যে কথাটা বললাম ওইটুকু একটু আবার তুমি দেখতে পারো, একটু মাথা রাখলে চলবে। তাহলে এখন আমার কথা হচ্ছে, তুমি যে এই যে ত্বরণের মাধ্যমে এখান থেকে যেখানে নিছো, নিশ্চয়ই একটা তো ডিসটেন্স অতিক্রম করছে। তাহলে এই ডিসটেন্সটা এক্স্যাক্টলি কত? এই ডিসটেন্সটা তুমি চিন্তা করতে পারো যে ওই 4টা সূত্র আছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ে, যেটা পরে আসলে v = u + at, লাইক এমন v = u + at, তারপর s = ut + half gt, সরি at স্কয়ার, হ্যাঁ, ut + half at স্কয়ার। তারপর আছে তোমার আচ্ছা ওইদিকে হয়তো দেখা নাও যেতে পারে, আমি এই দিক করে লিখি s = ut + half at স্কয়ার। তারপর আছে s = u + v/2 * t।
এই সূত্রটা। আরেকটা আছে কি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। হ্যাঁ, তাহলে এই যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো মূলত আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে কাজে বেশি বেশি আসবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইখানে যে দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বের জন্য এখানে কোন সূত্র কাজে আসবে? হ্যাঁ, আমরা সিলেক্ট করা আমাদের যা যা দেওয়া আছে ওটার ভিত্তিতে দেখো, তোমার এখানে কিন্তু ত্বরণ পাচ্ছ, তোমার এখানে ইউ পাচ্ছ, দ্যাট মিন্স তুমি এখানে সবসময় তিনটা জিনিস পেলে চতুর্থ নম্বর জিনিস কিন্তু বের করা যায়। তাহলে এখানে তুমি চারটার মধ্যে এই একটা পাচ্ছ, সেটা হচ্ছে ইউ, এ পাচ্ছ 2 নম্বর জিনিস, 10 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করতেছো 3 নম্বর জিনিস। এখন তোমার কাছে আমি জিজ্ঞেস করছি যে এটা এস কত, হ্যাঁ, বা কত দূরত্ব অতিক্রম করছে। ধরো আমি ব্যাগটা দিলাম না, শেষ ব্যাগটা কত সেটা দিলাম না, আর দিলেও তোমার সমস্যা নেই, তুমি ফার্স্ট ক্লাসে মানে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছো মুখস্থ। কিন্তু এখন ধরো যে আমি তোমাকে এই তিনটা জিনিস দিলাম, ইউ, টি আর এ দিলাম। এখন তুমি বুঝতেছো যে এখানে কোন সূত্রে যাবে, এই সূত্র যদি তুমি অ্যাপ্লাই করতে চাও এখানে কিন্তু ভি বা শেষ ব্যাগ লাগবে, যেটা আমি তোমাকে দিলাম না সাপোজ। তাহলে যাবে কোন সূত্র? এই সূত্র। কেন? এখানে এস আমাদের যেটা লাগবে ওইটা। আচ্ছা, ইউ আছে, টিও আছে, হাফ আছে, আবার এও আছে, টিও আছে। দ্যাট মিন্স আমাদের এই সূত্র দিয়ে আমাদের এখান থেকে এখানে যে 10 সেকেন্ড ধরে বল অ্যাপ্লাই করছো, ত্বরণ হয়েছে, এই ত্বরণে ও কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে যতক্ষণ বল আছে ততক্ষণ ত্বরণ আছে, ওই ত্বরণ দিয়ে ও কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই মূলত এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবে, একদম ইজি। সো তুমি যদি ইউ এর মান 0 বসে দাও, 10 এর মান এখানে টি এর মান 10 বসে দাও, প্লাস হাফ ইনটু এ কত, এ হচ্ছে 1.5 বসে দাও, হ্যাঁ, টি এর মান কত বসে দাও, 10 বসে দাও, তাহলে কিন্তু তোমার এখানে যা আসবে তাই হচ্ছে তোমার আনসার। কত আসলো? এটা মিলে 0 হয়ে যাবে, এখানে 100, এখানে এটা দিয়ে কাটলে 50, 50 কে 1.5 দিয়ে কাটলে হচ্ছে কত, 75। 75 মিটার হচ্ছে কি এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কি তো 75 মিটার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একটা চলন্ত বস্তুর ক্ষেত্রে একটা বল অ্যাপ্লাই করলে ত্বরণ হবে 0 থেকে ব্যাগটা বেড়ে অনেক কিছু হতে পারে। হলো একটা সময় ধরে যত সময় দিবা তত বেশি এখানে ব্যাগটা তত বড় হবে, ব্যাগটা যত বড় হবে এর ত্বরণের পরিমাণ কিন্তু তত বেশি হবে। আচ্ছা, সেই ত্বরণের কারণে একটা বল পাবো এই সূত্র দিয়ে ইজি, এবং সেই কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাও তুমি পেয়ে যাচ্ছ এই সূত্রের মাধ্যমে। হ্যাঁ, এইটা কোনো স্পেশাল আলাদা সূত্র নাই এই সেশনের জন্য, এখানে যে কোনো সূত্র অ্যাপ্লাই হতে পারে। এখানে কি দিচ্ছি তোমাকে সেটার উপর নির্ভর করে এখান থেকে চারটার মধ্যে যে কোনো একটা সূত্র দিতে পারো। সেটা দেখতে হবে তোমাকে এখানে যেই বাকি 3টা রাশি দেওয়া আছে কিনা, চতুর্থ রাশি যেটা তুমি বের করতে চাচ্ছ ওটার জন্য বাকি 3টা রাশি দেওয়া থাকলে হবে। হ্যাঁ, টোটাল আছে 5টা রাশি, এস, এ, ইউ, টি আর বি। টোটাল এই 5টা রাশির মধ্যে যে কোনো 3টা রাশি দেওয়া থাকলে চতুর্থ একটা রাশি বের করা যায়। কারণ এইরকম এই 5টা রাশির মধ্যে যে কোনো একটা, যেমন এখানে কি এস অনুপস্থিত, হ্যাঁ, এখানে যেমন বি অনুপস্থিত, মানে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু অনুপস্থিত আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝলাম কি যে চলন্ত বস্তুর ক্ষেত্রে ঘটনাটা বুঝে গেলাম। এখন আমরা একটু এটার ঘর্ষণ বল নিয়ে একটু ঘর্ষণ বল না, এরপর আমি এখন ধরো যে এই বলটা এখানে অ্যাপ্লাই করার পরে এবং আমি বলটা উইথড্র করে দেবো, মানে বলটাকে আমি অপসারণ করে, তখন যে বল জিতে এরকম 10 জন মিলে যে বলটা দিচ্ছিলাম আমরা, ওই বলটা আমরা এখন কি করব, অপসারণ করব। অপসারণ করলে কি হবে, এখন কোনো বল অ্যাপ্লাই হবে না, বল অ্যাপ্লাই না হলে কোনো ত্বরণ হবে না, কোনো যদি ত্বরণ না হয় তাহলে এ যত বেগে আছে অত বেগেই চলতে থাকবে। ধরো যে অত বেগে চলে এই জায়গায় গেল, তাহলে যত বেগে আছে অত বেগে চলতে থাকবে, মানে কি এখানে ব্যাগ কত হবে, 15 হবে, এই ব্যাগটা নিশ্চয়ই পাল্টাবে না। কেন? কারণ এখানে থেকে তুমি যদি বলটা উইথড্র করে ফেলো এই জায়গা হতে, মানে 10 সেকেন্ড পর যদি বলটা উইথড্র করে ফেলো, দ্যাট মিন্স তোমার এখানে এই জায়গার মান, এই জায়গার যে ভি এর মান, ওই ভি এর মান কিন্তু ফিক্সড হয়ে গেল। কেন? এইখান থেকে এখানে যে যাবে বাকি ধরো 5 সেকেন্ড তোমার এই ধরনের, এখানে থেকে এখানে ধরো 5 সেকেন্ড চললো, 5 সেকেন্ড কেমন চললো, সমবেগে চললো। কেন সমবেগে চলবে? ব্যাগের চেঞ্জ হবে না। কেন ব্যাগের চেঞ্জ হবে না? কারণ ব্যাগের চেঞ্জ হলে তো ত্বরণ হতো, এখন ত্বরণ নাই বিধায় ব্যাগের চেঞ্জও নাই। দ্যাট মিন্স আমাদের এখানে বলের পরিমাণ 0। হ্যাঁ, কারণ অপসারণ করে ফেলছো বল। সো এখন কথা হচ্ছে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এখন ইজি সূত্র, F equals to VT, F equals to VT। সো এখানে V এর মান কত? V এর মান হচ্ছে কত, 15। ধরো 5 সেকেন্ড ধরে এই কাজটা করলাম, 5 15 কত, 4 15 60, 5 15 75। সো এখানে 75 মিটার দূরত্ব অতিক্রম করবে, এখানে 75 মিটার দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারি ওটা হচ্ছে কি, আমরা এখন একটা মানে গাড়িটা সামনে গিয়ে আমরা কয়েকজন মিলে ওই গাড়িটাকে বাধা দিব। এতক্ষণ তো পিছন থেকে ঠেলতেছিলাম গাড়িটাকে এবং একটু করে ছেড়ে দিলাম 5 সেকেন্ডের জন্য। এখন 5 সেকেন্ড পর কি, তাহলে আমাদের টোটাল কত সেকেন্ড অববাহিত হয়েছে? এখানে 10 সেকেন্ড অববাহিত হয়েছে,
এখানে 5 সেকেন্ড ওভার, টোটাল আমাদের 15 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা কি করব, বাকি 10 সেকেন্ডে কি করব, গাড়িটাকে থামানোর ট্রাই করব। লাইক গাড়িটাকে সামনে গিয়ে আমরা সবাই মিলে ওটাকে এইভাবে করে গাড়িটার সামনে গিয়ে আস্তে আস্তে থামাবার ট্রাই করব। মানে কি আমরা এখানে ওর গতিটাকে কমাবো মানে কমাইতে 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 এই শেষ বেগ যাতে জিরো করে ফেলবো। হ্যাঁ, শেষ বেগ জিরো করে ফেলবো। আদি বেগ কোনটা, আদি বেগ হচ্ছে ওই 15 যেটা আছে এইখানে, আমরা এই পজিশন থেকে একে মানে এইকে কি থামানোর ট্রাই করবো, এদিকে আমরা এটাকে থামানোর ট্রাই করবো এই পজিশন থেকে। সো এখানে আদি বেগ হচ্ছে কত, 15। আমরা যখন থামাই, যখন এইদিকে যত এইটাকে এখানে যদি একদম জিরো থেমে যাবে, তখন আমরা এখানে শেষ বেগ বলতে পারবো কত, জিরো। হ্যাঁ, তখন এখানে কতটুকু দ্রুত আবার অতিক্রম করছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখি ঘটনাটা কি ঘটে। তাহলে আমি একটু এগুলো মুছে দিই, যেগুলো এগুলো আমাদের কাজ আসবে না। হ্যাঁ, এইটুকুর মধ্যে হবে, আমি তোমাকে বোঝাই। লাইক গাড়িটা এখান থেকে এখানে ছিল, এখান থেকে এখানে কত সেকেন্ড ছিল, 10 সেকেন্ড ধরে ছিল। এখান থেকে এখানে সমবেগে ছিল 5 সেকেন্ড ধরে। হ্যাঁ, 5 সেকেন্ড ধরে এখান থেকে এখানে সমবেগে ছিল। এবং এখান থেকে আমরা এখন এটাকে একদম এই জায়গায় একদম b = 0 করে ফেলবো। দ্যাট মিন্স b মানে শেষ বেগ মানে গাড়িটা যদি থেমে যায় এখানে, দ্যাট মিন্স ওটা শেষ বেগের মতো 0। আদি বেগ কত, আদি বেগ হচ্ছে এখানে যত ছিল, এখানে কত ছিল আদি বেগ, সেটা হচ্ছে 15 ছিল। হ্যাঁ, 15 কেমনে 15 ছিল এই জায়গায়, ওই জন্য এইখানে 15 কারণ এখানে সমবেগে চলছিল। এবং এই জায়গায় কেন 15 উঠছে, এখানে ইউ থেকে একটা বল অ্যাপ্লাই করার ফলে কিন্তু এখানে 15 তে উঠছে। যাই হোক, সো এখানে আমাদের ইউ এই ভি সমান, এখানে কিন্তু আমাদের জন্য এই এই দূরত্ব যখন আমরা ক্যালকুলেশন করব, তখন আমরা এই দূরত্বের কি লাগবে, এই দূরত্বের ইউ লাগবে, এই দূরত্বের বি লাগবে, এই দূরত্বের টি লাগবে, এই দূরত্বের জন্য সবকিছু লাগবে। এখন এই দূরত্বের আমাকে একটা আমি যদি বলি, ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে যে এই 15, বি হচ্ছে কত, বি হচ্ছে যে 0। হ্যাঁ, টি হচ্ছে ধরো যে 10 সেকেন্ডের জন্য আমরা এটা থামাতে 10 সেকেন্ডের মধ্যে আমরা থামাতে ট্রাই করতেছিলাম। সো টি হচ্ছে কত, 10 সেকেন্ড। তাহলে আমরা এখানে দূরত্ব কতটুকু গেছে এই থামানোর থামাতে যে বাধা দানকারী বলের মাধ্যমে এখানে কতটুকু পৌঁছাইছি সেটা আমরা ইউ বি টি আছে, এবং কোন জিনিসটা অনুপস্থিত, এখানে ni। তাহলে এখান থেকে চারটা সূত্রের মধ্যে যেখানে আমাদের ni, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এই s নির্ণয়ের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি এই সূত্র আমাদের কি নাই, ni। দ্যাট মিন্স আমাদের s = এই u + b বাই এই জিনিসটা দিয়ে আমরা বের করে নিতে পারি। u কত, u হচ্ছে কত 15 + 0 / 2 * t। t কত, t হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখানে কাটলে হচ্ছে কত, 5। এই 5 এর সাথে 15 গুণ দিলে হচ্ছে 5 × 15 = 75 মিটার। তাহলে আমরা বুঝলাম যে এখানে 75 মিটার লাগতেছে, মানে যাবে আর কি, যখন বাধাদানকারী বল দিবা। বাধাদানকারী বল দিচ্ছ মানে তুমি অনেকজন মিলে এই বাধাদানকারী বলটা দিচ্ছ। হ্যাঁ, সো আমরা যেটা পেলাম, এখানেও 75 মিটার, এখানেও 75 মিটার, এখানেও 75 মিটার, সবখানে 75 মিটার মিলিয়ে গেছে। এটা হচ্ছে একটা কোইন্সিডেন্ট বলতে পারো, এটা আমি ইচ্ছা করে মিলাই না, এটা নিজে নিজে মিলছে 75 মিটার। হ্যাঁ, সো যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, আমাদের তাহলে টোটাল কত সেকেন্ড অবহিত হয়েছে, এখানে 10 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, এখানে আর 10 সেকেন্ড। দ্যাট মিন্স তোমার 25 সেকেন্ড অতিবাহিত হয়েছে। হ্যাঁ, একদম প্রথম থেকে। তাহলে 25 সেকেন্ডে টোটাল দূরত্ব অতিক্রম করবে কত, এখানে 75 যোগ এখানে 75 যোগ এখানে 75। হ্যাঁ, 3 75 কত হবে, 2 75 হবে 150, 3 75 হবে 225। তাহলে 225 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা আরেকটা বিষয় দেখি। এখন যদি আমরা নিজেরা এটাকে তেমন ট্রাই করবো না, এখানে ধরো একটা রাস্তার যে অমসৃণ খাঁজ, এই খাঁজের কারণে কিন্তু তোমার ঘর্ষণ বলের উদ্ভূত হয়। কারণ গাড়িটা যখন এইভাবে করে চলতে চাই, তখন রাস্তার সাথে যখন চলে, তখন রাস্তা কি করে, একে বিপরীত দিকে একটা বাধা প্রদান করে। কারণ এই গাড়ির চাকার খাঁজের মধ্যে এই রাস্তার কাজ কিন্তু মিলে যায়। হ্যাঁ, মিলে গিয়ে এই কাজের মধ্যে কাজ যখন ঢুকে যায়, তখন এইটার উপর একটা বাধা, এই যে গতিশীল বস্তু আছে, এই গতিশীল বস্তুর উপর একটা বাধা সৃষ্টি হয়। সেই বাধাকে বলতেছি আমরা কি, বাধাদানকারী বল। হ্যাঁ, বা ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল আর কিছুই না, সেটা হচ্ছে একটা রাস্তার বৈশিষ্ট্য। এর কাজের পরিমাণ যত বেশি কম থাকবে, তত বেশি আমাদের এখানে তত কম বাধা থাকবে। বাধার পরিমাণ কম হয়, যেমন টাইলসে গাড়িগুলো ইজিলি চলতে পারবে। তুমি যদি সারা রাস্তা টাইলস করে দাও, দ্যাট মিনস বাংলাদেশে কোনো যানবাহনই থাকবে না, শুধু অ্যাক্সিডেন্ট একটু বেশি থাকতে পারে। যাই হোক, তাহলে আমরা যেটা বুঝলাম কি, যে ঘর্ষণ একটা কিন্তু আমাদের জন্য দরকারি জিনিস, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। টাইলসে যদি গাড়ি চালাই তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করবো হচ্ছে কি, ঘর্ষণ বল নিয়ে। হ্যাঁ, তাহলে আমি একটু মুছে দিব না।
তাহলে আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করবো। ঘর্ষণ বল, হ্যাঁ, তাহলে ঘর্ষণ বল মানে কি, এই যে জিনিসটাকে এফ কে দ্বারা চিহ্নিত করা হয় সাধারণত নরমালি। আমরা এখন ঘর্ষণ বল মানে কি, রাস্তার সাথে যেটা যাচ্ছে আর কি, রাস্তায় যে বাধাটা দিচ্ছে ওইটাকে বলা হচ্ছে কি ঘর্ষণ বল। বা একটা টেবিলের উপর যখন তুমি বস্তু একটা ছেড়ে দিবা, তখন দেখবা যে এখান থেকে এই বস্তুটা কিছুটা গতি লাভ করে এখানে গিয়ে থেমে যাবে। হ্যাঁ, এখানে গিয়ে যখন থেমে যাবে বস্তুটা, তখন আমরা বলতে পারি কি এই নিশ্চয়ই এখানে কি আছে, একটা ঘর্ষণ বল আছে। না হলে এখানে যদি ঘর্ষণ বল না থাকতো, এখানে যদি কেউ বাধা যদি না দিত, একে ওই অনন্ত অসীম ধরে এই বস্তুটা চলতে থাকতো। দ্যাট মিনস এখানে একটা নিশ্চয় বাধাদানকারী বল আছে, বল ছিল যে বাধাদানকারী বলটা এর গতিকে কি দিছে, বাধা দিছে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলকে তুমি কি দ্বারা চিহ্নিত করতে পারো, সেটা হচ্ছে এফ কে দ্বারা চিহ্নিত করতে পারো। এখন ঘর্ষণ বল অনেক সময় 2 নিউটন হয়, 5 নিউটন হয়, হ্যাঁ, তোমার ইচ্ছা মতো না, এটা একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ। হ্যাঁ, ঘর্ষণ সহগ, সেই সূত্রটা হচ্ছে কি, কোন একটা ঘর্ষণ বল বাধাদানকারী বল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি মিউ কে ইনটু ডব্লিউ। ডব্লিউ অনেক সময় এখানে আরও বলা হবে, ঠিক আছে। অনেক জায়গায় দেখবা যে এফ কে ইকুয়ালস টু মিউ কে ইনটু আর। এখন আর কখন ডব্লিউ হয়, কেন আমরা এই ডব্লিউ লিখলাম, কেন আমরা ডব্লিউ না লিখে আর লিখছি আবার, হ্যাঁ, এটা একটা বিষয় আছে। আর ডব্লিউ মানে হচ্ছে ক্রিয়াবল, গাড়ির ওজন যে নিচের দিকে ক্রিয়া করতেছে, এটা ইংলিশটা বলা হচ্ছে কি ক্রিয়াবল। হ্যাঁ, গাড়ির ওজন নিচের দিকে রাস্তার সাথে একদম লম্বা বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে। প্রতিক্রিয়া বল মানে কি, প্রতিক্রিয়া বল মানে হচ্ছে এই যে ক্রিয়া বলের কারণে এই পৃথিবীও কিন্তু ওর উপর একটা বল প্রযুক্ত করতেছে উপরের দিকে, এই তলের সাথে ওর যেই গাড়ির যে তলটা আছে, গাড়ির তলের সাথে বা রাস্তার তলের সাথে লম্বা বরাবর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি আর বা প্রতিক্রিয়া বল। এটাকে বলা হচ্ছে ডব্লিউ, এটাকে বলা হচ্ছে আর। তবে একটা বস্তু যদি স্থির থাকে, হ্যাঁ, ও যদি উপরের দিকেও না যায় বা নিচের দিকেও দেবেন না যায়, হ্যাঁ, তখন বোঝা যাবে যে এখানে আর এবং ডব্লিউ পরস্পর সেম। ওই পরস্পর সেম মিলে আমরা ডব্লিউ আর লিখতে পারি, ঠিক আছে। কিন্তু অ্যাঙ্গেল রাস্তাটা যদি এমন হয় ধরো যে এখানে গাড়িটা আছে, কারণ গাড়িটার ওজন কাজ করতেছে এই বরাবর নিচের দিকে, প্রতিক্রিয়া বল দিবে কিন্তু এই বরাবর না, রাস্তার সাথে লম্ব বরাবর, এই রাস্তার সাথে লম্ব বরাবর। তাহলে এইখানে এটাকে বলা হচ্ছে আর, এটাকে বলা হচ্ছে ডব্লিউ। এই ক্ষেত্রে কিন্তু আর এবং ডব্লিউ কিন্তু সেম না। কেন আর এবং ডব্লিউ সেম না? আর কখন সেম হতো, যখন ডব্লিউ বিপরীত দিকে আরটা থাকতো। এখন যেহেতু আরটা একটা অ্যাঙ্গেল করা আছে, দ্যাট মিন্স এটা ইন্টার লেভেলের পড়া কিন্তু আবার। সো এটা নিয়ে তোমরা মাথা না দিলে চলবে, কারণ এটা আমরা তোমাদের বোঝাতে চাচ্ছি না, যেহেতু তোমাদের লেভেলে নাই। সো এটা দিয়ে মাথা না দাও আপাতত। তাহলে তোমাদের যেটুকু বোঝানো ওটুকু দেখো, সেটা হচ্ছে কি তুমি যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো। আমরা বেশিরভাগ এই সূত্রই বলি, হ্যাঁ। অনেক সময় যদি তোমাকে প্রতিক্রিয়া বল হিসাব করতে বলে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, যে আর এর মান হচ্ছে কি এইটাকে এদিকে পক্ষান্তর করে দিবা, এই জিনিসটা। কারণ মিউকে কি আবার মিউকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, যেটার মান তোমার নরমালি 0.2 0.3, হ্যাঁ, এভাবে করে প্রশ্নে দেওয়া থাকবে। ঘর্ষণ সহগ দেওয়া থাকবে। অনেক সময় বলা হয় গতীয় ঘর্ষণ সহগ, কেমন হচ্ছে কাইনেটিক বা গতীয় ঘর্ষণ সহগ। তাহলে অন্য ধরনের কি সহগ আছে? হ্যাঁ আছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। স্থিতি ঘর্ষণ সহগ মানে হচ্ছে একটা বস্তুকে স্থির রাখতে, হ্যাঁ, যতক্ষণ সে স্থির থাকবে, নিশ্চয়ই মাটি তাকে যেতে বাধা দিচ্ছে, সেই বাধা দানকারীর কারণে যে সহগটা, ওই সহগটাকে বলা হচ্ছে কি আমাদের স্থিতি ঘর্ষণ সহগ, যেটা মিউ এস দ্বারা টার্গেট করা হয়। কিন্তু আমাদের মিউকে হচ্ছে কি একটা বস্তু যখন চলন্ত অবস্থায় যে বাধাটা দেয়, সেই বাধার সেখানে যে মিউ, হ্যাঁ, সহগ, সেই সহগকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ বা মিউকে। তো আমরা যেটা বুঝলাম মিউকে হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ, হ্যাঁ। এখন একটা জিনিস দেখো, লাইক এখন এই ধরনের একটা তল আছে বা পৃষ্ঠ আছে, এখানে একটা বস্তু তুমি রাখলা। এই বস্তুটা বুঝতে পারতেছো যে বস্তুটা তোমার একটা অ্যাঙ্গেল যদি দাও, ধরো যে এখানে এটাকে 30 ডিগ্রি আছে, এটা এখন পড়বে না। তুমি একটা বস্তুর উপর যখন একটা তলের উপর যখন একটা বস্তু রাখবা, এইভাবে রাখলে পড়বে না, এইভাবে রাখলে পড়বে না, এইভাবে রাখলে পড়বে না। কিন্তু আরেকটু যদি বেশি করো, তখন কিন্তু এটা পড়ে যাবে আস্তে আস্তে। দ্যাট মিনস এতক্ষণ যে অ্যাঙ্গেলগুলো ছিল এইখানে যে অ্যাঙ্গেলগুলো ছিল, ওইখানে অ্যাঙ্গেলগুলোর জন্য পড়তে হবে। কিন্তু এই অ্যাঙ্গেল যখন আসছে, এখানে যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল যখন আসছে ওর পড়তে শুরু করছে,
এই যে পড়তে শুরু করছে যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলকে বলা হয় নিশ্চল কোণ। হ্যাঁ, এই নিশ্চল কোণ ধরো যে এটা এই জায়গায় পড়লো না, নিশ্চল কোণ ধরো যে কত আসলো 45 ডিগ্রি আসলো সাপোজ। হ্যাঁ, এখানে প্রশ্নে বলে দিবে তোমার এই নিশ্চল কোণ বা কোনখান থেকে যেখান থেকে বস্তুটা পড়া শুরু করছে যে মুহূর্ত থেকে ওই মুহূর্তে অ্যাঙ্গেলটা কত ছিল, দ্যাট মিন্স এটা তোমাকে যখন বলে দিবে। এখন কথা হচ্ছে যে এই নিশ্চল কোণের সাথে এই যে মিউকে ঘর্ষণ সহগের কিন্তু একটা কি আছে, সম্পর্ক আছে। অনেক সময় এই কোণটা দিয়ে দিবে প্রশ্নে, মিউকে এগুলার নাম ধরে না, তখন তোমাকে কি করতে হবে, মিউকে বা এফ কে এগুলা বের করার জন্য, এগুলো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি করতে হবে, এইখানে এইটা দিয়ে কাজ করাইতে হবে। সেটা হচ্ছে কি tan থিটা, এটাকে বলতেছি আমরা থিটা, নিশ্চল কোণকে বলা হচ্ছে কি থিটা। tan থিটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে কি মিউ। হ্যাঁ, মিউ বা মিউ কে যেটা বলো ওটাই। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু মিউ কে, অর্থাৎ মিউ কে আমরা 0.2 0.3 এগুলোতে দুইটা প্রশ্ন না দেও আমরা থিটা যেটা দিছে ওইটা দিয়ে কিন্তু এই মিউ কে এর মানটা বের করে আমরা কাজ করাতে পারি এফ কে। হ্যাঁ, তোমার সবখানে তুমি একটা মাথা রাখবে, তুমি চাচ্ছটা কি, এফ কে চাচ্ছ, ওই এফ কেটা মিউ কে চাচ্ছ। মিউ কে যখন চাচ্ছ তখন প্রশ্ন দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ, যদি না দেওয়া থাকে তখন এইভাবে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তখন এইভাবে করে আনতে হবে মিউ কে, তারপর এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, শেষ। তাহলে আমরা ঘর্ষণ নিয়ে বুঝলাম, বাধাদানকারী বল। এখন তুমি বাধাদানকারী বল নিয়ে আশা করি স্পষ্ট হয়ে গেছো, বাধাদানকারী বলের পরিমাণ কতটুকু, ঠিক আছে। তাহলে আমরা প্রযুক্ত বল বললাম, ওই যে গাড়ির উপর যে বলটা দিচ্ছিলাম আমরা এতক্ষণ ধরে, সেই বলটাকে বলা হচ্ছে প্রযুক্ত বল। আর এটা যেটা পাইলাম ওটা কি ঘর্ষণ বল, হ্যাঁ, বা বাধাদানকারী বল। এখন তুমি একটা কমন সেন্স থেকে চিন্তা করো, কেউ যদি বাধা দেয়, তুমি একটা বল দিচ্ছ, ও তোমাকে বিপরীত দিক থেকে বাধা দিচ্ছে, মানে বাধাদানকারী বলটা তুমি দিচ্ছ যেটা প্রযুক্ত বল। এখন নিশ্চয়ই চিন্তা করো তো, দুনো বলের কিছু কিছু কাটাকাটি যাবে। লাইক আমি 10 নিউটন দিচ্ছি, বাধাদানকারী বল হচ্ছে কত 2 নিউটন, দ্যাট মিন্স আর 8 নিউটন আমি সামনের দিকে যাব, কেন আমার বল খানিকটা বেশি। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে কি কার্যকরী বল বা এফ নেট। নেট মানে কি, নেট ওজন বলে না, ওই যে আমরা বিভিন্ন প্যাকেটের গায়ে নেট ওজন দেখি। হ্যাঁ, নেট ওজন মানে কি, প্যাকেট ট্যাকেট কাটাকাটি করে যে ওজনটা থাকে দিন শেষে ওইটাকে বলা হচ্ছে নেট ওজন। সো এই যে 8 নিউটন, এই 10 নিউটন থেকে 2 নিউটন যে বাদ যাচ্ছে, 2 নিউটন হচ্ছে আমাদের কি ঘর্ষণ বল বা এফ কে, এবং এটা আমাদের জন্য এফ বা আমাদের জন্য প্রযুক্ত বল। এই যে বাদ বাকি কত থাকতেছে 8 নিউটন, এই 8 নিউটন আমাদের জন্য হচ্ছে কি এফ নেট বা কার্যকরী বল। তাহলে একটা বস্তুর গতি যখন হয়, তখন যদি এই রকম একটা বাধাদানকারী বল উপস্থিত থাকে, তখন ওই যে চলে বাধাদানকারী বল দেওয়ার পরও যে চলে, সেই চলাটা হয় মূলত এই এফ নেটের কারণে, এই এফ এর কারণে নয়। এফ থেকে অলরেডি কিছুটা কেটে গেছে, দ্যাট মিন্স এই টোটাল দুটো টার্ম বিয়োগ করে যখন একটা টার্ম নিয়ে আসছে, এখন এইটাই শুধুমাত্র কার্যকর। এই কার্যকরের জন্য তুমি কি পাচ্ছ, মূলত এই সূত্রটা থেকে আমরা লিখি হচ্ছে কি এফ ইকুয়াল টু এফ এ, এই একে আমরা নেট এও বলতে পারি, ত্বরণ ত্বরণ। তুমি এতক্ষণ যেটা এফ ইকুয়াল টু এম এ বলতেছিলা, মূলত সেইটাকে আর একটু সুন্দর ভাষায় যদি লিখি এইভাবে আমরা লিখতে পারি এফ এফ নেট ইকুয়ালস টু এম এ নেট। হ্যাঁ, তাহলে এম এ আগে কিন্তু আমি যখন তোমাকে প্রথমের দিকে এই সূত্রটা দিছিলাম এফ ইকুয়াল টু এম এ, তখন কিন্তু এরকম নেট বলতে কোনো কিছু বলি নাই। এখন কেন আসছে, কেন এখানে একটা এফ কে কাজ করতেছে, ঘর্ষণ বল কাজ করতে। তাহলে তুমি চিন্তা করো যে এফ কে যখন কাজ করে তখন এফ নেট একটা বিষয় চলে আসে। হ্যাঁ, যখন আমাদের শুধু এফ কাজ করে, কোন ঘর্ষণ বলের কথা উদ্দীপকে দেওয়া না থাকে বা ঘর্ষণবিহীন তলে ঘটনা ঘটে, তখন আমরা জাস্ট এফ ইকুয়াল টু এম এ লিখে দিতে পারবো। কিন্তু যখন এফ কে কাজ করে তখন অবশ্যই এফ নেট আকারে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, আমরা কোন একটা বস্তুর গতি বুঝলাম, এটা ত্বরণ বুঝলাম, এটার ব্যাগ কেমন কেমন হতে পারে। যে কোনো একটা বস্তুর ব্যাগ তুমি এখন বের করতে পারবা। লাইক আমি যদি এই বস্তুর উপর যদি 20 সেকেন্ড ধরে যদি বল অ্যাপ্লাই করি, তোমাকে বললাম যে এই বস্তুর মানে 20 সেকেন্ড পরের ব্যাগটা কত হবে। ধরো তো ব্যাগটা আমি জিজ্ঞেস না করলে তোমার কোনো না কোনো কাজে এই 20 সেকেন্ড পরের ব্যাগটা তোমার লাগতেছে, হয়তো এর পরের 5 সেকেন্ডের জন্য আদি ব্যাগের জন্য লাগতেছে, এটা যদি শেষ ব্যাগ হয়, এটা যদি আদি ব্যাগ হয়, হয়তো এইখানে ব্যাগের জন্য তোমার এই পজিশনের ব্যাগটা লাগতেছিল। এখন আমি তোমাকে বললাম যে জাস্ট আমাকে একটা কাজ করো, সেটা হচ্ছে কি তুমি আমাকে 15 সেকেন্ড পরে আমি যদি এখানে 3 নিউটন বল যদি অ্যাপ্লাই করি, 3 নিউটন বল না, ধরো যে আমি 30 নিউটন বল, 30 নিউটন বল আমরা অ্যাপ্লাই করলাম। 30 নিউটন বল অ্যাপ্লাই করার পরে 15 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করলাম, তুমি আমাকে এখানে ব্যাগটা কত, ভিটা কত সেটা বের করে দাও। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হয়ে যাবে কি বিটা নির্ণয় করা। দেখো আমরা বিটা কেমন নির্ণয় করতে পারি, সব দ্বিতীয় অধ্যায় যেটা পড়াশোনা ওইটার সব পড়াশোনা হচ্ছে ওইটাই, আর কোনো কিছু না, কঠিন কোনো কিছু না।
আচ্ছা দেখো, তাহলে আমরা বললাম কি আমাদের বল হচ্ছে কত, মানে উপযুক্ত বল হচ্ছে কত 30 নিউটন, এবং এখানে বলে দিল যে এটা একটা ঘর্ষণ মুক্ত, হ্যাঁ ঘর্ষণ মুক্ত তল। যদি ঘর্ষণ থাকতো নিশ্চয় আর কিছু হতো আর কি, আমি দেখাচ্ছি সমস্যা নাই, আগে ঘর্ষণ মুক্ত অবস্থায় দেখাই। আচ্ছা দেখো, তাহলে এখানে তুমি এফ হচ্ছে কত 30 নিউটন, হ্যাঁ, আর টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে 15 সেকেন্ড, টি ইকুয়াল টু হচ্ছে 15 সেকেন্ড। আমি তোমার কাছ থেকে জিজ্ঞেস করলাম হচ্ছে বি ইকুয়াল টু হোয়াট। তো তুমি জানো যে এখানে যেহেতু একটা ব্যাগ এর একটা বল হচ্ছে, দ্যাট মিন্স এখানে ব্যাগ এখানে জিরো যদি থাকে, ইউ ইকুয়াল টু যদি জিরো থাকে, ইউ কিন্তু আমাদের মনে মনে দেওয়া আছে 0 এম ইনভার্স 1, তাহলে এখানে ব্যাগ কত হবে সেটা আমাদের লাগতেছে। তো সেই জন্য আমাদের কি কি আছে, টি আছে, এফ আছে, আমাদের ভি লাগতেছিল শেষ ব্যাগ, এবং ইউ তো দেওয়া আছে। এখানে কিন্তু আমরা বলতেছিলাম কি আমাদের তিনটা জিনিস দেওয়া থাকতে হবে, আমাদের কিন্তু এখানে ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, সেখান থেকে যদি আমাদের এ দেওয়া থাকতো, আমাদের তো সূত্র চারটা সূত্রে তো এফ নাই, এখানে এ আছে, আমরা যদি এফ এফ দিয়ে যদি আমরা এটা বের করতে পারতাম তাহলে কত যে খুশি হতাম। এই যে সেখান থেকে মূলত বের করবা যে এফ ইকুয়াল টু আমরা কি জানি এম এ, দ্যাট মিন্স এ ইকুয়াল টু হচ্ছে কত এফ বাই এম, এফ ইকুয়াল টু কত 30 নিউটন, তাহলে এম ইকুয়াল টু কত 100 কেজি ছিল গাড়িটার ভর, তাহলে এখানে একটা শূন্য কাটা আর 0.3 এমএস ইনভার্স হচ্ছে আমাদের জন্য কি ত্বরণ, 0.3 এমএস ইনভার্স হচ্ছে আমাদের জন্য কি ত্বরণ। তাহলে আমরা এখান থেকে মূলত এই জিনিসটা যে দিছে এখান থেকে মূলত এটা এ নির্ণয়ের জন্য দিছে আর কি, হ্যাঁ আর কোনো কিছু না। তো এখন তো বোঝা যাচ্ছে এখানে কি বের করতেছো, বি বের করতেছো, তাহলে কোন সূত্র, যেখানে এস নাই, কোন সূত্র এস নাই, ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই সূত্র আমাদের এস নাই। দ্যাট মিন্স আমাদের b ইকুয়াল টু কত আসবে, b ইকুয়াল টু আমাদের ইকুয়াল টু 0, এ হচ্ছে কত, এ হচ্ছে যে তোমার 0.3, টি কত, টি হচ্ছে তুমি 15 সেকেন্ড ধরে কাছে করতেছো, দ্যাট মিন্স 3 5 আর 15 কত আসবে 0.45 সেকেন্ড, ঠিক আছে 0.45 সেকেন্ড, দুঃখিত 0.45 এমএস ইনভার্স 1, 0.45 এমএস ইনভার্স 1 মানে একের চাইতেও কম, ঠিক আছে। যাই হোক যেটা আসলো আর কি, সো ব্যাগটা তুমি পেয়ে গেছো, এখন তুমি এখানে ব্যাগ পেয়ে গেছো মানে এখানে দ্রুত পাবা, হ্যাঁ ওই এই পজিশনের জন্য মানে বল অপসারণ অবস্থার জন্য ইউ পাচ্ছ, যে এখানে যে শেষ ব্যাগ ওটা এই পজিশনের জন্য আদি ব্যাগ, হ্যাঁ। আবার এখানে যদি গাড়িটা থেমে যায় তখন এখানে জন্য এটা যেটা শেষ ব্যাগ, এটা এখানে শেষ ব্যাগ 0 থাকবে, এবং এখানে শেষ ব্যাগটা হবে এইখানে আদি ব্যাগটা হবে এইখানে শেষ ব্যাগটা, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম, হ্যাঁ। এখন আমরা একটা বিষয় বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে কি আমরা ওই এফ কে এবং এফ প্রযুক্ত বলে একটু কাহিনীটা বোঝার ট্রাই করি, এত বেশি আর পিছনে বোঝার, তারপর একটা জিনিস বলবো। দেখো একটা বস্তু যখন উপর থেকে যখন পড়ে তার ওজনের কারণে পড়বে, তুমি যদি একটা জিনিসকে ফেলে দাও সে মূলত তার ওজনের কারণেই পড়বে, কিন্তু তুমি যদি চাঁদে জিনিসটাকে ফেলে দাও চাঁদে কিন্তু ওইভাবে করে পড়বে না। তুমি এখানে যত স্পিডে পড়তেছে, এটা পড়তেছে কারণ পৃথিবী আকর্ষণ করতেছে, এটা বলা অভিকর্ষ ত্বরণের কারণে বা অভিকর্ষ বলের কারণে, বা তুমি সেটাকে আর স্পেশাল ভাবে বলতেছে কি ওজনের কারণে। সো ওজনের কারণে একটা বস্তু পড়তেছে, তুমি যদি শূন্য জিনিসটাকে ফেলো তখন কিন্তু এটা পড়বে না, তখন কিন্তু এটা ভাসবে, দ্যাট মিন্স ওখানে আকর্ষণ করার কেউ নাই। তাহলে এখানে বুঝো যে এটার উপর তুমি যদি এখানে যে বস্তুটাকে জাস্ট ছেড়ে দাও তখন এখানের উপর যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটাই প্রযুক্ত বল, সেই আকর্ষণ বলটা মানে ওজনটা, তাহলে ওজনটা আমাদের জন্য এখানে প্রযুক্ত বল। এখন পৃথিবীতে যদি একটা বস্তু ফেলো, অনেক উপর থেকে যে বস্তুটা ফেলো, বাতাস যে আছে বাতাস একটা কি দিবে, এটাকে বাধা দিবে, এটাকে বলা হচ্ছে কি প্লবতা বল বা সান্দ্রতা, হ্যাঁ বা আবর্ত বল। তো এই যে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বল আমরা একটু আগে ট্রিট করে আসতেছিলাম কি এফ কে দ্বারা, তাহলে এটা আমাদের জন্য প্রযুক্ত বল বা এটাকে আমরা বলতে পারি এফ, তাহলে বাধাদানকারী বল হচ্ছে এফ কে। এখন কথা হচ্ছে যে এই তাহলে কত ত্বরণে পড়তেছিল, এমনি তো তোমার 9.8 ত্বরণ করে পড়ার কথা, এর যেহেতু মুক্ত অবস্থায় যদি একটা বস্তুকে ছেড়ে দাও কোনো বাতাস টাতাস না থাকে তাহলে এটা সেকেন্ডে তোমার 9.8 এমএস মাস 1 করে ব্যাক বাড়ার কথা, মানে এটা ত্বরণ কত, এটা ত্বরণ মুক্ত অবস্থায় হওয়ার কথা হচ্ছে 9.8, হ্যাঁ মুক্ত অবস্থায়। কিন্তু এফ কে যখন কাজ করবে, বাতাস যখন থাকবে, বাধাদানকারী বল, তখন এটা 9.8 বেগে পড়বে না, এর গতি খানিকটা বাধা পাবে, গতি খানিকটা বাধা পাওয়ার কারণে গতি খানিকটা কমে যাবে, মানে খানিকটা স্লোলি পড়বে, লাইক এটা তখন হয়ে যাবে তাহলে 6.2 এমএস ইনভার্স 2 ত্বরণ হয়ে যেতে পারে, সেটাকে আমরা প্রাইম বা অন্য একটা ত্বরণ পাচ্ছি ওই জন্য। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই সব ক্ষেত্রে আমাদের সেই
এই যে বাধা টাধার ক্ষেত্রে সবসময় এই সূত্রটা চিন্তা করবা, F is equals to Fk equal to m a net, বা এই m a net মানে কি আমরা মূলত ওই যে F net বলি না, এই যে Fk equal to F net, এখানে আমি এই F net কে মূলত m a net দ্বারা লিখলাম। সো এই যে ত্বরণ, এই এত ত্বরণই হচ্ছে মূলত এইটা, হ্যাঁ, যে তোমার Fk এবং Fk হতে F কাটাকাটি হয়ে যা থাকে সেই বলে কিন্তু পথে, সেই বল মানে কি এই ত্বরণটা, এই ত্বরণটা মিনিং হচ্ছে কি এই যে এই ত্বরণটার মিনিং হচ্ছে কি এই 6.2 m/2 ত্বরণ করে পড়তেছে বস্তুটা, ঠিক আছে, এইটুকু মাথা রাখো। তাহলে আমি যদি আরেকটা বলি যে তুমি আমাকে বলবা যে এখন যে প্রযুক্ত বল কোন জায়গায় আর বাধা দানকারী বল কোথায়, আমি একটা সিচুয়েশন দিই তোমাকে। তাহলে এখানে তো বুঝলাম যে বাতাসের বাধাটা হচ্ছে আমাদের জন্য Fk আর ওজনটা হচ্ছে আমাদের জন্য প্রযুক্ত বল, আর নেট বল কোনটা, দুটোটা বিক করে যা যা থাকে ওটা হচ্ছে কি নেট বল, ওই নেট বল থেকে নেট ত্বরণ পাচ্ছ, ত্বরণ মানে কি ওই 6 করে যে পড়তেছিল সেটা হচ্ছে কি নেট ত্বরণ, হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করলে নেট ত্বরণই পাবা। আচ্ছা, এখন ধরো যে এখানে একটা এভাবে একটা পুলি আছে, পুলির এখানে একটা বস্তু আছে, এখানে বস্তু আছে, হ্যাঁ, এখন এখানে একটা বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এইটাকে আমি কোন একটা সুতার সাহায্যে বেঁধে রাখলাম, এই জিনিসটাকে যদি বেঁধে রাখি আমি লাইক অনেক ভূমি অনেক নিচে বা মাটি অনেক নিচে, সো আমি এটাকে এইখানের সাহায্যে কি করে রাখলাম, বেঁধে রাখলাম। এখন তুমি চিন্তা করো তো, আমি যদি বেঁধে রাখি তাহলে কিন্তু এটা পড়বে না, এটা এদিকেও যাবে না, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু নড়ে না, এটা একদম একটা চাকা, হ্যাঁ, চাকার উপর বসে আছে আর কি, ক্যাসেটের ফিতার মতো জিনিসটা অনেকটাই। সো এটাকে যখন তুমি বেঁধে রাখবা, এটা কোনো দিকে এইদিকেও আসবে না, এদিকেও যাবে না। আচ্ছা, এখন কি হবে, তুমি যদি এটাকে যদি এই বাধাটাকে যদি অপসারণ করো, তাহলে এটার বর যদি কম হয়, লাইক এটা বর হচ্ছে m2, এটার বর হচ্ছে m1, এটার বর যদি কম হয় এটার ওজন নিশ্চয়ই কম হবে, এটার ওজন বেশি, ওজন কম হবে মানে এটা যে নিচের দিকে যেতে চাচ্ছিল এটার পরিমাণও কম আর কি, কিন্তু এটা যদি বর বেশি হয় তাহলে বস্তুটা এদিকে পড়া শুরু করবে, এটা এদিকে ওঠা শুরু করবে। তাহলে এই ক্ষেত্রে F কে যদি চিন্তা করি বা বাধাদানকারী বল হচ্ছে মূলত এই যে পরিমাণ বল ক্রিয়েট করতেছে এর উপর এই যে পড়তে চাচ্ছে সুশৃঙ্খলভাবে, এই কিন্তু পড়তে দিচ্ছে না, এই যদি আরেকটু বেশি ভারী হয় একে তো আরো বেশি স্লো করে পড়তে দিবে, এই যত বেশি ভারী হবে একে তত বেশি স্লো করে ফেলবে, দ্যাট মিন্স এই তোমার বাধাদানকারী বলটা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, বাধাদানকারী বল, তাহলে এর যত ত্বরণ থাকবে এ কত বল বাধাদানকারী বল কত দিচ্ছে সেটা আমরা বুঝবো যে কেমনে, এর যত ত্বরণ থাকবে সেই ত্বরণকে আমরা লিখতে পারি F ইকুয়াল টু সেই ক্ষেত্রে m এ লিখতে পারি, এর মান হচ্ছে কেন মূলত ওর বাধাদানকারী ত্বরণের মান, বাধাদানকারী ত্বরণ, বাধাদানকারী বল মানে কি বাধাদানকারী ত্বরণ নিশ্চয়ই আছে, সে বাধাদানকারী ত্বরণের মান হচ্ছে আমাদের জন্য কি এই a, ঠিক আছে। তো তোমাকে বুঝতে হবে যে আসলে F ইকুয়াল টু m আমি কোন কোন ক্ষেত্রে ইউজ করতেছি, হ্যাঁ, এই জিনিসগুলো কেন ইউজ করতেছি। সো এখানে একটা ত্বরণ হচ্ছে, সেটাকে আমরা ত্বরণ মানে কি এই বস্তুটা যে উপরের দিকে উঠতেছে এই বস্তুটা নিচের দিকে নামতেছে, এই ত্বরণ কিন্তু সেম, হ্যাঁ, এখানে যতটুকু উঠবে ততটুকু নামবে। আচ্ছা, আমরা এই বাধাদানকারী বলের মান ট্রাই করতেছিলাম বের করার। সো F ইকুয়ালস টু m, সো m হচ্ছে কত, এইটার বল যত থাকবে এখানে m2 হচ্ছে যে আমাদের m, আর a হচ্ছে কি এখানে যত ত্বরণের উপর দিকে উঠতেছিল সেই ত্বরণটা, তো সেই ত্বরণটা আমি পুলি অংশে কেমনে বের করে সেই ত্বরণটা দেখাবো, যদি কখনো পেয়ে যাও তখন বুঝবো যে এখানে F কে বা বাধাদানকারী বলের পরিমাণ হচ্ছে একটু, আর এখানে প্রযুক্ত বল কতটুকু, এখানে প্রযুক্ত বল হচ্ছে কি W পরিমাণ প্রযুক্ত দিচ্ছে, নিচের দিকে পড়তে চাচ্ছে কিন্তু এ বাধা দিচ্ছে, দ্যাট মিন্স এই W বা তুমি বলতে পারো এটাকে F যদি বলো, সো এটার ক্ষেত্রে বলতে পারো যে আমি বললাম যে কখনো যদি তোমাকে বাধাদানকারী বল, প্রযুক্ত বল বা ঘর্ষণ সহকারী কথা বলে তখন তুমি জাস্ট এই সূত্রটা চিন্তা করবা, F ইকুয়াল টু m a net, এই সূত্রটা চিন্তা করবা। সো এখানে আমার প্রযুক্ত বল হচ্ছে কি W, এ পড়তে যাচ্ছে কিন্তু ওর ইচ্ছা আছে হচ্ছে W ওজনে পড়া, কিন্তু এ বাধা দিচ্ছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি কি W বা F মাইনাস F কে, আর যত ত্বরণে পড়বে, হ্যাঁ, যত ত্বরণে পড়বে সেটা হচ্ছে আমাদের a net, হ্যাঁ, বা a। তাহলে আমরা বুঝে গেলাম যে পুলির ক্ষেত্রে প্রযুক্ত বল কোনটা, পুলির ক্ষেত্রে বাধাদানকারী বলের মান কোনটা, পুলির ক্ষেত্রে, আর এখান থেকে যেই কাটাকাটি করে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের জন্য কি
নেট বল বা কার্যকরী বল, ঠিক আছে। তো পুলির ক্ষেত্রে এই ধরনের সব কিছুতেই মানে চিন্তা করবা কোনটা নেট কোনটা কার্যকরী, অনেক কাজে আসবে এই জিনিসটা চিন্তা করো। আচ্ছা, আমি এখন আসলে কিছু ম্যাথ করাতে পারলে ভালো হতো। আমি একটা জিনিস দেখা, তারপরও একেবারে থিওরিটা শেষ করাই দিই, ম্যাথ একসাথে করে করাবো, পরে একসাথে করে করাবো, সমস্যা নেই। সংঘর্ষের ক্ষেত্রে এখন আমি সংঘর্ষ একটু যাই। সংঘর্ষ হচ্ছে কি, ধরো যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এদিক থেকে আসলো, এই বস্তুটা এদিক থেকে আসলো, সংঘর্ষ করবে, সংঘর্ষ করে এই বস্তুটা এদিকে চিটকে যাবে, এদিকে এটা এদিকে চিটকে যাবে। ধরো যে এটার বর হচ্ছে m1, এটার বর হচ্ছে m2, এটার বর হচ্ছে যে এটার ব্যাগ সেটা হচ্ছে u1, আর আদি ব্যাগ এটা u2 ব্যাগে আসতেছিল, এবং সংঘর্ষের পরে এদিকে চিটকে পড়লো b1 ব্যাগ, b2 ব্যাগ এদিকে চিটকে পড়লো। বল কিন্তু ঠিক হয়ে আছে, বল কিন্তু চেঞ্জ হয় নাই, বল কিন্তু চেঞ্জ হয় না, বল ঠিক হয়ে আছে। এখন এখানে সংঘর্ষের যে আমি যদি বলি যে এটার ভরবেগ কত, শুধু এই অবস্থার ভরবেগ সেটা হচ্ছে কি m1 u1, এটার ভরবেগ কত m2 u2। তাহলে সংঘর্ষের আগের টোটাল ভরবেগ কত, সংঘর্ষের আগের টোটাল ভরবেগ হচ্ছে আমাদের m1 u1 প্লাস m2 u2, এটা কি সংঘর্ষের আগের। সংঘর্ষের পরের ভরবেগ কত, সংঘর্ষের পরেরটা হচ্ছে কি, আমি যদি বলি এইটার ভরবেগ কত, ভর ইনটু ব্যাগ, ভরবেগ মানে কি ভর ইনটু ব্যাগ, দ্যাট মিন্স এটার ভরবেগ হচ্ছে কত m1 v1, এবং এটার ভরবেগ হচ্ছে কত m2 v2। তাহলে এই সংঘর্ষের পরে টোটাল ভরবেগ কত, এই দুটোর যোগফল। এখন এটা এই যে সংঘর্ষের পরে ভরবেগ টোটাল, সংঘর্ষের আগে টোটাল ভরবেগ যদি সমান হয়, মানে আমরা আলাদা আলাদা করে বের করার পরে দুটো যোগ করে দেখবো, এখানে আলাদা আলাদা বের করার পরে দুটো যোগ করে দেখবো, যদি সমান আসে তাহলে বলবো যে এখানে ভরবেগের সংকলনশীলতা সূত্র মেনে চলবে, আর না মেনে চলবে না। আর যদি গতিশক্তি সংরক্ষণশীলতার কথা বলে বা শক্তি সংরক্ষণশীলতার কথা বলে, তখন আমরা এখানে কি বের করব, এখানে আমাদের এটার গতিশক্তি, এটার গতিশক্তি, এটার গতিশক্তি, এটার গতিশক্তি, তাও সংঘর্ষের আগের টোটাল গতিশক্তি, সংঘর্ষের পরে টোটাল গতিশক্তি। এখন দেখি গতিশক্তি বের করার সূত্র কি, হাফ এম বি স্কয়ার, বি মানে কত বেগে চলে আর কি, সো এখানে কত বেগে চলছে সেটা u1 স্কয়ার হবে, এটার জন্য কত হবে হাফ এম u2 স্কয়ার। হ্যাঁ, সো আমাদের যদি আমি বলি টোটাল আমাদের গতিশক্তিটা প্রত্যেক সংঘর্ষের আগে, সো সংঘর্ষের আগে টোটাল গতিশক্তিটা হবে যে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, এটা হচ্ছে সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি। এবার সংঘর্ষের পরের অবস্থায় এখানে, আচ্ছা পরেরটা তো মুছে দিছি আমি, সংঘর্ষের পরে কি হয়েছিল, সংঘর্ষের পরে যে এই বস্তুটা এদিকে চলে গেছিল v1 বেগে, m1 বস্তুটা, আর m2 বস্তুটা এদিকে চলে গেছিল v2 বেগে। তাহলে সংঘর্ষের পরে এটার গতিশক্তি কত, হাফ m1 v1 স্কয়ার, v1 কেন, ওই বস্তুর জন্য ওই বস্তুর বেগ, প্লাস হাফ m2 v2 স্কয়ার, ঠিক আছে। এখন দুটোটা যদি দুটো পার্ট যদি সমান আসে, যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে টোটাল যদি সমান হয়, তখন বলবো যে কি গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, বা গতিশক্তির সংরক্ষণশীলতা বা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। অনেক সময় নাও মানতে পারে সংরক্ষণশীলতা, হ্যাঁ, তাহলে না মানলে তাহলে এদিকে এদিকে শক্তির কিছু পার্থক্য দেখবা, পার্থক্য মানে কি, এটা বড় এটা নিশ্চয়ই ছোট হবে বা এই ধরনের কিছু একটা হবে, এটা মূলত ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায় জানো, মূলত এখানে শব্দরোধক তাপটা ক্রিয়েট হয় একটা সংঘর্ষে, সেইখানে কিছু শক্তি ব্যয় হয়, তাপ মানে এক প্রকার শক্তি, শব্দ মানে এক প্রকার শক্তি, সেই শক্তিটা কিছু ব্যয় হওয়ার কারণে এটা খানিকটা ছোট হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। তাহলে আমাদের একটু শেষ। এখন ধরো যে আমি একটা ঘটনা বলি, এখন তোমাকে আমি বললাম যে দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, তো দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো মানে কি, এটা u1 না দিকে যাচ্ছিল, এটা u2 দিকে যাচ্ছিল, মুখোমুখি হলো, অ্যাক্সিডেন্ট করলো। এখন অ্যাক্সিডেন্ট করার পরে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার পরে নিশ্চয়ই আমরা স্পিডোমিটার দেখতে যাবো না যে ব্যাগ কত হবে অ্যাক্সিডেন্টের পরে, কারণ সব টুকু তো নষ্ট হয়ে যাবে, স্পিডোমিটার সব ভেঙে যাবে, দ্যাট মিনস আমি শেষ বেগ বের করতে পারবো না গাড়ি থেকে, গাড়ির স্পিডোমিটার থেকে। কিন্তু আমি, আচ্ছা ব্যাগ নির্ণয় করে মূলত ব্যালাটোমিটার হতে, ঠিক আছে, ব্যালাটোমিটার একটা মিটার আছে, এখান দিয়ে ব্যাগ নির্ণয় করে, তাহলে আমি এই ব্যাগটা কিন্তু সরাসরি ব্যালাটোমিটার দিয়ে পাচ্ছি না,
আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি এই ইউ এবং u1 u2 এবং m1 m2 এগুলোকে কাজে লাগিয়ে আমরা চাইলে সংঘর্ষের পরের ব্যাগ কত সেটা বের করতে পারি। ঠিক আছে, সংঘর্ষের পরের ব্যাগ কার কত ছিল সেটা বের করতে পারি। লাইক এমন আমাদের এই বস্তুটা কত বেগে চিটকে যাবে সেটা হচ্ছে কি v1 ধরবো, আর ওই বস্তুটা কত বেগে চিটকে যাবে সেটা হচ্ছে আমরা v2 ধরবো। তো এখানে একটা টান দেব প্লাস এখানে একটা টান দেব, এখানে একটা টান দেব প্লাস এখানে একটা টান দেব। এরপর নিচে যেটা বসাই দেব সেটা হচ্ছে কি m1 প্লাস m2 m1 প্লাস m2, আবার এখানে m1 প্লাস m2 এখানে m1 প্লাস m2। হ্যাঁ, তারপর বসাবো যে এখানে হচ্ছে আমাদের জন্য কি m1 মাইনাস m2, এটা দেখো এটা হচ্ছে কি m1 মাইনাস m2, এখানে হচ্ছে 2m2, এটাকে আমরা বলতে পারি সেকেন্ড পজিশন, এটাকে বলতে পারি ফার্স্ট পজিশন। তো ফার্স্ট পজিশন আমাদের 1 টা আগে থাকবে, সেকেন্ড পজিশন আমাদের 2 টা থাকবে, নট m1 থাকবে, কারণ এটা পজিশন হচ্ছে যে কার 2 এর। এখানে আমরা বলতে পারি এই সাইডটা এইখানে আসবে, এখানে যদি আসে এটা হচ্ছে ফার্স্ট পজিশন, দ্যাট মিন্স এখানে m1 হবে নট 2, কারণ এটা পজিশন হচ্ছে 1 এর এই পজিশনটা। সো আমাদের এটার জন্য কত m1, আর এইটার জন্য কত, আচ্ছা এখানে একটা জিনিস গুণ হবে সেটা হচ্ছে কি এখানের জন্য গুণ হবে সেটা হচ্ছে u1, হ্যাঁ, আর এখানে গুণ হবে সেটা হচ্ছে u2, আর একটা জিনিস গুণ হবে সেটা হচ্ছে u1, আর এখানে গুণ হবে সেটা হচ্ছে কি u2। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে m2 মাইনাস m1, m2 মাইনাস m1 মানে এই জিনিসটা দিকে গেল, কিন্তু এটা সেকেন্ড পজিশন বিদায় 2 টা আগে 1 টা পরে। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা চাইলে এই কত বেগে চিটকে বললে এই কত বেগে চিটকে বললে সেটা বের করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে দুটো যদি একসাথে বটে যায়, লাইক সিএনজি আর ট্রাকে যখন সংঘর্ষ হয় তখন সিএনজি কিন্তু বটে ট্রাক যেদিকে যায় সিএনজিও সেই দিকে যায়, মূলত ট্রাকের ভরবেগ বেশি, তো ওই জন্য মূলত সংঘর্ষের পরে যার ভরবেগ বেশি হবে ওর দিকে যাবে। এখানে ট্রাকের ভরবেগ বেশি, ট্রাকের বড় যেমন বেশি ব্যাগও আসে বেশি, ওই জন্য সিএনজিও দলামস্ত হয়ে ট্রাকের দিকেই চলে যায়, বিফোরের দিকে ছিটকে যায় না, ট্রাকের দিকে চলে যায়, হ্যাঁ একদম দলামস্ত হয়ে। তখন কিন্তু তোমার আর বি1 বি2 থাকতেছে না, তখন একটাই ব্যাগ থাকতেছে, সেটা হচ্ছে ট্রাক এবং সিএনজির মিলিত ব্যাগ। হ্যাঁ, তো মিলিত ব্যাগ যখন থাকবে তখন তুমি এখানে কি বসাতে পারো, মিলিত ব্যাগ তুমি বের করতে পারো। তাহলে আমি এটা মুছে দিই। মিলিত ব্যাগ তুমি বের করতে পারো যে সেটা হচ্ছে কি এই সূত্র হতে, যে আমরা যে সূত্রটা জানতাম m1 u1 প্লাস m2 u2 ইনটু m1, তাহলে আমরা এখানে b1 লিখবো না, কেন, এখানে বস্তু দুটোটার জন্য মূলত ব্যাগ সেম একটা মিলিত ব্যাগ, হ্যাঁ দুটোটা তো বটা হয়ে গেছে একসাথে, তাহলে এখানে হচ্ছে কিন্তু m2 v, তো এখানে তুমি b কমন নিতে পারো, দ্যাট মিন্স m1 প্লাস m2, হ্যাঁ, আর এটা এখানে থাকলো, এবং তুমি যদি জাস্ট b বাই করো দ্যাট মিন্স মিলিত ব্যাগটা হবে যে আমাদের m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এই সূত্র যদি কখনো ভুলে যাও তখন এই জায়গা থেকে ওই সূত্রটা আনার ট্রাই করো, আর ওই যে আগের দুটো b1 b2 সূত্র লিখে দিলাম ওগুলো মাস্ট মাথায় রাখার ট্রাই করো। শেষ, বুঝছি। এখন আমরা শক্তি সংগ্রহশীলতা বুঝলাম, ব্যাগের ভরবেগের সংগ্রহশীলতা বুঝলাম, মিলিত ব্যাগ বুঝলাম, আলাদা আলাদা ব্যাগ বুঝলাম। এখন যেটা বুঝতে যাচ্ছি ওটা হচ্ছে কি কত সময় সংঘর্ষটা হবে, কত দূরত্ব সংঘর্ষটা হতে যাচ্ছে। ঠিক আছে, আমরা এই জিনিসটা ট্রাই করি। আমরা এই চিত্রটা একটু সুন্দর করে আঁকবো এখন। আচ্ছা দেখো, আমরা এখন এই জিনিসটা একটু সুন্দর করে আঁকতে চাই। সেটা হচ্ছে কি যে ধরো যে বস্তুটা এখানে আছে 300 মিটার দূরে, এটা আছে এখানে, এখানে 300 মিটার দূরে এটা এইখানে আছে, এটা এদিকে আসতেছে, এটা এদিক থেকে আসতেছে, এটার তোমার বড় হচ্ছে কত, ধরো যে m1 সেটা হচ্ছে 2 কেজি, এটার m2 এটা হচ্ছে যে কয় কেজি, এটা ধরো যে 3 কেজি, হ্যাঁ, এটা ধরো যে আদি ব্যাগ বা u1 হচ্ছে কি 5 ms ইনভার্স 1, এটার জন্য হচ্ছে যে u2 এটা ধরো যে 6 বা 10 ms ইনভার্স 1। হ্যাঁ, তাহলে এখন তুমি চিন্তা করো তো দুটো অবস্থা বিপরীত দিক থেকে আসতেছে, কার দিকে যাবে, যার ভরবেগ বেশি তার দিকেই সরে যাবে, টোটাল ভরবেগ ওর দিকে চলে যাবে। এখানে টোটাল ভরবেগ কত 10, এখানে টোটাল ভরবেগ কত 30, দ্যাট মিন্স এই বস্তুটা যেহেতু ভরবেগ বেশি দ্যাট মিন্স সংঘর্ষের পরে এই দিকে যাবে, হ্যাঁ এই দিকে ছিটকে হবে। আচ্ছা যাই হোক, আমাদের উদ্দেশ্য এখানে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে
ঠিক কত সময় পরে কত দূরত্বে, এইখান হতে কত দূরত্বে আমাদের সংঘর্ষটা হবে, কত সময় পর সংঘর্ষটা হবে, এটা যদি ট্রেস করতে যাই, ধরো যে সংঘর্ষটা হবে তো এইখানেও যাবে না, এইখানেও আসবে না, সংঘর্ষ হবে মাঝামাঝি জায়গায়, দ্যাট মিন্স এই জায়গায় সংঘর্ষ হলো, ঠিক আছে। এই জায়গায় যখন সংঘর্ষ হলো, ধরো যে এখান থেকে এখানে আসতে এর যত সময় লাগলো টি, এখান থেকে এখানে আসতে কত সময় লাগলো টি, হ্যাঁ। তুমি আবার মনে করি না যে এখানে মনে হয় 300 মিটারের অর্ধেক 150 হবে, তেমন না। আমি এখানে আন্দাজে একটা পজিশন ধরলাম, এটা যে মাঝখানে আছে তেমন না, যদি মাঝখানে দেখাচ্ছে, আর এভাবে যদি মাঝখানে দেখায় তাহলে আমি একটু এক সাইডে নিয়ে যাই, কারণ এটা অনেকেই ভুল করে ফেলবে, ঠিক আছে। ধরো যে এই জায়গায় এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, সংঘর্ষ হবে, দুটো যদি একই সময় চলা শুরু করে, দ্যাট মিন্স একটা সময় পরে গিয়ে দুটোর সংঘর্ষ হবে, তাহলে দুটোর জন্য টাইম সেম, হ্যাঁ। টাইম যদি ভিন্ন ভিন্ন আসতো তাহলে ওকে সাইড দেওয়ার একটা সুযোগ পাইতো, কারণ যেহেতু এই সেম টাইমের মধ্যে আসতেছে, যার কারণে সাইড দেওয়ার কোনো সুযোগ নেই। দ্যাট মিন্স আমাদের এর জন্য যে টাইম, এর জন্য সেম টাইম। তো আমরা এই পার্টটুকু নিয়ে আলোচনা করলে মূলত এখানে টি যেটা, এটা টি সেটা, তাহলে এটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা টি সময় পরে ধরলাম কি সংঘর্ষটা হলো, এবং ধরো যে এক্স দূরত্বে সংঘর্ষটা হলো, এই এক্স দূরত্বে সংঘর্ষটা হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বের করা উচিত হচ্ছে কি এখানে টিটা কত, এখানে আমাদের এক্সটা কত, মানে কত দূরত্বে সংঘর্ষ হবে, কত সময় পর সংঘর্ষটা হবে। তখন আমরা একটা জিনিস চিন্তা করি, এরা যেহেতু একটা বেগে যাচ্ছে, এটা একটু বেগে যাচ্ছে, রাস্তা কোনো ঘর্ষণ বল নাই, দ্যাট মিন্স এরা একটা সমবেগে চলতে থাকবে, কারণ ঘর্ষণ বল তো যদি থাকতো বাধা দিত, বাধাদানকারী বলের কারণে একটু একটু ত্বরণ মন্দন হতো, হ্যাঁ। তো বল কমে যেত, বল কমে যেত মানে কি এখানে বাধাদানকারী বল আছে, সো বাধাদানকারী বল থাকলে কিন্তু আর অন্য কিছু হবে, কিন্তু তোমাদের সিচুয়েশন গুলাতে বাধাদানকারী বল থাকে না, এই সিচুয়েশন গুলাতে, আর থাকলেও সমস্যা নেই। দেখো, তাহলে আমাদের টিটা বের করতে হবে। দেখো আমরা কি জানি, এটা এখন কি আছে, সমবেগে আছে। সমবেগে কেমনে বুঝলাম, কারণ এখানে কোনো বাধাদানকারী বল নাই, বাধাদানকারী বল না থাকলে কি, বল কোনো বলে অ্যাপ্লাই না হলে এখানে সমবেগেই কোনো একটা বস্তু চলতে থাকে। তো এখানে সমবেগে আছে, দ্যাট মিন্স এই বস্তুর ক্ষেত্রে আমাদের কি s vt সূত্র প্রয়োগ হবে। s vt কেন আমাদের মাথায় আসলো, আমাদের কি লাগতেছিল, টাইম লাগতেছিল, হ্যাঁ, ওই জন্য আমাদের s vt সূত্রটা মাথায় আসলো। সো আমাদের এখানে s কত, এই আমাদের x দূরত্ব যাবে, এটা হচ্ছে x, আর এই হচ্ছে কি b হচ্ছে কত, b হচ্ছে তোমার 5, আর t কত, t তো আমাদের জানা নাই, হ্যাঁ। সো আমাদের আমরা কি পাইছি, x পাইছি কত 5t, বুঝলাম। এবং এই বস্তুর ক্ষেত্রে ঠিক সেম s vt যাবে, দ্যাট মিন্স এইখানের জন্য কত পাবে, এখানের জন্য কিন্তু x না, এই s, এখানের জন্য কত 300 মাইনাস x, 300 মাইনাস x মানে হচ্ছে কত 300 মাইনাস x, 300 মাইনাস x কারণ এই দূরত্ব আমি যদি বলো ফোরা দূরত্ব 300 মিটার, এই দূরত্ব যদি x মিটার বলি, নিশ্চয় এই দূরত্বটা হচ্ছে কি ফোরা দূরত্ব থেকে এই দূরত্ব বিগড়ে যা থাকবে তা, দ্যাট মিন্স 300 মাইনাস x, 300 মাইনাস x পাবো। তাহলে 300 মাইনাস x ইকুয়ালস টু v কত আসছে, v আসছে যে কত 10, আর t হচ্ছে যে t। তাহলে আমাদের এই জিনিসটা আসলো। এখন তুমি এখান থেকে যদি এটাকে যদি সলভ করো, তাহলে এখানে একটা সমীকরণ পাচ্ছ, সেটা হচ্ছে কত x ইকুয়ালস টু 10t, বা তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে যে মাইনাস x ইকুয়ালস টু 10t মাইনাস 300, বা x ইকুয়াল টু পাচ্ছ কত, আমি 300টা এদিকে নিয়ে আসলাম এবং এখানে মাইনাস চিহ্নটাকে তাড়ানোর জন্য মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিলাম, একটু পক্কা তো তোমার পারার কথা, ঠিক আছে। 10t মাইনাস 10t হবে। এখন তুমি দেখো তো, এখন তুমি যদি এই দুটোটা সমীকরণ যদি সমাধান করো, কারণ আমরা এখানে চলক দেখতে পাচ্ছি দুইটা, একটা চলক দুইটা চলক, একটা চলক আর একটা চলক, হ্যাঁ, টোটাল আমরা দুইটা চলক দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স এই দুটোটা সমীকরণ যদি তুমি সমাধান করো, তাহলে তোমার x এবং t এর মান বের হয়ে যাবে, যেটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। এখন ক্যালকুলেটরের মাধ্যমে কেমনে সমাধান করে তুমি সেটা ইউটিউবে দেখবা, ঠিক আছে। যদি আমি তোমাকে এখানে সমাধান করে দিই হাতে কলমে, ax ইকুয়াল টু যেহেতু ax, সুতরাং আমরা ax এর মান এখানে বসাই, বা ax এর মান এখানে বসাই দিতে পারি, দ্যাট মিন্স আমরা 5t ইকুয়াল টু কত পাচ্ছি, 300 মাইনাস 10t পাচ্ছি, হ্যাঁ। সমীকরণ 1 সমীকরণ 2 বসিয়ে পাই। সো আমরা t ইকুয়াল টু কত পাচ্ছি, 5t প্লাস 10t ইকুয়াল টু পাচ্ছি কত 300, হ্যাঁ। আর আমরা তাহলে কত পাচ্ছি, টোটাল 15t ইকুয়াল টু কত পাচ্ছি 300, দ্যাট মিন্স t ইকুয়াল টু পাচ্ছি কত 300 ডিভাইডেড বাই 15, 300 ডিভাইডেড বাই 15 কত হবে, এদিকে কাটলে 2 20 মতো আসবে আর কি, t ইকুয়াল টু 20 সেকেন্ড।
তাহলে 20 সেকেন্ড পরে গিয়ে এই সংঘর্ষটা হবে। এখন কত কত কোন জায়গা হবে, x = কত হবে, কত দূরত্ব হবে, তাহলে তুমি এই t এর মানটা 20 সেকেন্ডটা এখানে বসায় দাও, তাহলে x বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কত আসছে, 100 মানে 100 মিটার দূরত্বে সংঘর্ষটা হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এগুলো বুঝে গেলাম। নেক্সট ক্লাসে আমরা কফি কল নিয়ে বুঝবো। হ্যাঁ, ধন্যবাদ।